একাদশ দ্বাদশ শ্রেণীর বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। আমরা যে এমসিকিউ সিকিউগুলো সমাধান করবো এগুলো রিসেন্ট বোর্ড পরীক্ষা সহ গুরুত্বপূর্ণ বা বিখ্যাত কলেজগুলোতে এসেছে। তো চলো শুরু করি। আমরা যে ক্লাস এমসিকিউগুলো দেখবো অবশ্যই তোমাকে ভালোভাবে পারতে হবে, তাহলে দেখবা যে বোর্ডে তুমি হুবহু এখান থেকে কমন পাচ্ছ। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষা অনেকবার এসেছে। প্রথম মুদ্রিত রচনা, সেই প্রথম মুদ্রিত যে রচনা, এই রচনার জন্য একটা পুরস্কার পেয়েছিল, এটাও কিন্তু পরীক্ষা এসে। কি পুরস্কার পেয়েছিল সে? কুন্তলিন পুরস্কার পেয়েছিল, কুন্তলিন পুরস্কার। আর সেই লেখাটা কি ছিল? সেটা ছিল কি? মন্দির নামে গল্প। কোনটা ছিল? মন্দির। কোন রচনা? মন্দির। পরবর্তী অংশ দেখো, আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। অর্থাৎ কি, তিনি মন্দির নামে এই গল্প রচনার মাধ্যমে কি পেয়েছিলেন? কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। তার বিখ্যাত বেশ কিছু উপন্যাস আছে, আমরা জানি দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, বৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ডিলিট ডিগ্রি লাভ করেন? ডিলিট ডিগ্রি লাভ করেন কত সালে? 1923 সালে, 1933 সালে, 1936 সালে, 1946 সালে। উত্তর হবে কত সালে? 1936 সালে। 1936 সালে। দেখো, সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে 1923 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? প্রথম আছে নৌকাডুবি। নৌকাডুবি কে লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন। কে লিখেছেন? রবীন্দ্রনাথ। নৌকাডুবির কাহিনী তোমরা হয়তো অনেকেই পড়েছ। নৌকাডুবির কারণে রমেশ যে তার বিবাহ, মানে যে স্ত্রীকে বিয়ে করেছে তাকে ফেলে রেখে, মানে সে তো মারা যায়, ভুল করে অন্য একজনকে নিয়ে চলে যায়। চোখের বালি বাংলা সাহিত্যের মনস্তাত্ত্বিক একটা উপন্যাস, এটাও রবীন্দ্রনাথ লিখেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম লিখেছেন। কাজী নজরুল ইসলাম লিখেছেন। শ্রীকান্ত, শ্রীকান্ত কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন যাই আমরা। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস? এই টাইপের প্রশ্ন পাশাপাশি আরেকটা প্রশ্ন এই গল্প থেকে এসেছে, সেটা হচ্ছে ওই সময়ের ফার্স্ট ক্লাস বলতে বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়? বর্তমান দশম শ্রেণী। সেকেন্ড ক্লাস বলতে বোঝায় বর্তমান নবম শ্রেণী। থার্ড ক্লাস বলতে বোঝায় বর্তমান অষ্টম শ্রেণী। আর ফোর্থ ক্লাস বলতে বোঝায় বর্তমান সপ্তম শ্রেণী। তো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় পড়তো থার্ড ক্লাসে। কোন ক্লাসে? থার্ড ক্লাসে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সুনাম, অপমান, কুখ্যাতি, দুর্নাম। এখানে মৃত্যুঞ্জয়ের সুনামটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দুর্নাম। কেননা তার কাছ থেকে খাচ্ছে, তার কাছ থেকে উপকৃত হচ্ছে, বাট তার সাথে মিশে এই বিষয়টা কিন্তু সমাজ গ্রহণ করতে পারতেছে না ভালোভাবে। অর্থাৎ তার এই সুনাম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? বিষহরি, ন্যাড়া, জ্ঞাতি খুড়া, বুড়ো মালো। বারবার বলা ছিল গল্পে, দেখবা যে বুড়ো মালো তার চিকিৎসা করিয়া, বুড়ো মালো হচ্ছে কি করেছে? বুড়ো মালো চিকিৎসা করেছে। কি করেছে? চিকিৎসা করেছে। আর সেবা করেছে কে? সেবা করেছে হচ্ছে বুড়ো মালোর মেয়ে বিলাসী। বিলাসী কি করেছে? বিলাসী হচ্ছে তার সেবা করেছে। তো এখানে চিকিৎসার কথা জিজ্ঞাসা করেছে, চিকিৎসা কে করেছিল? চিকিৎসা করেছিল বুড়ো মালো। পরবর্তী এমসিকিউ দেখো। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে, ভীরুতা, সাহসিকতা, আত্মসম্মানবোধ, আশঙ্কা, এই পার্টটা আমরা কোথায় দেখেছিলাম? আমরা দেখি যে একদিন সন্ধ্যায় লুকিয়ে মৃত্যুঞ্জয়কে দেখতে যায় ন্যাড়া। তো দেখে যখন ফিরে আসবে, তোমরা তো জানো যে তার 20-25 বিঘার একটা আমের বাগান ছিল, ঘন জঙ্গলের মধ্য থেকে যখন আসবে ন্যাড়া, তখন কিন্তু ন্যাড়ার কিছুটা ভয় লাগতেছিল। বাট যখন একটা মেয়ে মানুষ তাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার একা যাইতে ভয় করবে না তো, তো যখন একটা পুরুষ মানুষকে একটা মেয়ে মানুষ জিজ্ঞাসা করে যে তোমার ভয় করবে না তো, তার ভয় করুক আর যাই করুক, সে কিন্তু আসলে তার সম্মান বজায় রক্ষার্থে কখনো সে বলবে না যে আসলে তার ভয় করছে। তো এটা আসলে কি প্রকাশ পেয়েছে? এটা তার আত্মসম্মান বোধ। কি প্রকাশ পেয়েছে? আত্মসম্মান বোধ। যে বস্তুটাই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটা বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? মানবতা, প্রেম, লৌকিকতা, সম্পদের লোভ। কখন পাইয়াছিল সেই বস্তুটার পরিচয়? যখন দেখলো যে মৃত্যুঞ্জয় মারা গেলে কিন্তু 7 দিনের বেশি বিলাসী বেঁচে থাকতে পারলো না, সে বিষ, অনেকে ধারণা করেছে যে বাড়িতে বিষ ছিল, সে বিষ খেয়েই আসলে আত্মহত্যা করেছে।
তো তাহলে এটা কি ছিল, তার আর মৃত্যুঞ্জয়ের বিলাসের মধ্যে যে গভীর ভালোবাসা বা প্রেম ছিল সেই বিষয়টাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো সেই বস্তু বলতে কোনটাকে বোঝানো হয়েছে এখানে, প্রেম। পরবর্তী প্রশ্নে যাব আমরা, ইহা আর একটা শক্তি, উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে, ভালোবাসা, বিধি ব্যবস্থা, বংশমর্যাদা, বিশরীর আজ্ঞা। এখানে বলা হয়েছে বিলাসের মৃত্যুঞ্জয়ের মধ্যে যে ভালোবাসা ছিল সে বিষয়কেই কিন্তু বোঝানো হয়েছে। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে বিলাসীকে বিয়ে করা, বিলাসীকে হাতে ভাত খাওয়া, মানে বিলাসীর হাতে ভাত খাওয়া, বিলাসীর হাতে ভাত খাওয়া, সাপুড়ে হয়ে যাওয়া, খুড়োকে বাগানের অংশ না দেওয়া। কি, বিলাসীর হাতে ভাত খাওয়া, বিলাসীর হাতে ভাত খাওয়াকে কি বলা হয়েছে, অমার্জনীয় অপরাধ। অর্থাৎ উঁচু জাত যখন নিচু জাতের হাতে ভাত খায়, এটা কি, এটা হচ্ছে অমার্জনীয় অপরাধ। অর্থাৎ কি, এই পাপের আসলে কোনো কি নাই, এই পাপের কোনো ক্ষমা নাই, এই পাপের কি কোনো ক্ষমা আসলে হয় না। পরবর্তী প্রশ্নে যাই আমরা, মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার অমানবিক আচরণের মূল কারণ কি ছিল, স্বার্থসিদ্ধি, ধর্মীয় গোঁড়ামি, অজ্ঞতা, হিংসা। আমরা দেখেছিলাম যে খুড়ার কাজ কি ছিল, মৃত্যুঞ্জয়ের নানাবিধ দুর্নাম রটনা করা আর বলে বেড়ানো কি, ওই যে বাগান আছে ওই বাগান কি অর্ধেক অংশ তারই, শুধু নালিশ করিয়া দখল করিবার অপেক্ষা মাত্র। অর্থাৎ তার কিন্তু মূল টার্গেট ছিল ওই বাগানের দখল নেওয়া। এজন্য কিন্তু সে মৃত্যুঞ্জয়ের নামে নানা গুজব ছড়াইতো, অপপ্রচার করত। অর্থাৎ এটা তার কি ছিল, মূলত তার স্বার্থসিদ্ধির জন্যই কিন্তু সে আসলে এই কাজটা করেছে। আমরা জানি যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরেই কিন্তু সে বারবার বাইরে বলতেছিল যে ও মরবে না তো কে মরবে, অর্থাৎ তার পাপটাকে বারবার হাইলাইট করার চেষ্টা করতেছিল। কিন্তু এখানে তার পাপটা কিন্তু মূল বিষয় ছিল না, মূল বিষয় ছিল হচ্ছে যে তার যে বাগানটা সে দখল করতে পেরেছে সে বিষয়টাকে জাস্টিফাই করা। পরবর্তী প্রশ্নে যাই আমরা, বাবুরা আমাকে একটাবার ছেড়ে দাও বিলাসী গল্পে কেন এ কথা বলেছিল, প্রহারের ভয়ে মৃত্যুঞ্জয়কে দেখতে, রুটিগুলো ঘরে দেওয়ার জন্য, নেড়াকে দেখতে চেয়ে। আমরা দেখেছিলাম গল্পের এক পর্যায়ে যে খুড়া মানে 10-12 জনকে একসাথে কিন্তু নিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়, তখন কি করতেছিল, বিলাসী কিন্তু রুটি বানাচ্ছিল আর কি বসে। তো যখন তাকে মৃত্যুঞ্জয় ঘরে শুয়েছিল, মৃত্যুঞ্জয়কে ঘরে বন্দি করে তারা কিন্তু বিলাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করে। তখন কিন্তু বিলাসী বারবার রিকোয়েস্ট করে যে একবার তাকে একটু কি ঘর পর্যন্ত যাইতে দাও, এই রুটি যেগুলো বানানো হয়েছে রুটিগুলো অন্তত তাকে দিয়ে আসুক, কারণ কি রুটি না দিলে তো আসলে সে না খেয়ে থাকতে হবে তাকে, এজন্য কিন্তু রুটির কথা বলেছিল। তো কোন বিষয়ে বলেছিল, যে রুটিগুলো ঘরে দেওয়ার জন্য। কিসের জন্য, রুটিগুলো ঘরে দেওয়ার জন্য। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না, এখানে কোন খাবারের কথা বলা হয়েছে, লুচি, অন্ন, রুটি, সন্দেশ। কোন খাবারের কথা একটু আগেই বললাম, সে কিন্তু রুটি বানিয়েছিল আর কি। সে কোন খাবারের কথা বলেছিল এখানে, রুটির কথা বলেছিল। কোন খাবার, রুটি। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা, এটা কেমন কথা, বেদনার কথা, হাসিয়া উড়াইবার কথা, বলিয়া বেড়ানোর কথা, আনন্দ করিবার কথা। খুব সুন্দর করে বলা ছিল যে কায়েতের ছেলের সাথে সাপুড়ের মেয়ের নিকা, এটা কি, এটা হচ্ছে হাসিয়া উড়াইবার মতো কথা। কেমন কথা, এটা হচ্ছে হাসিয়া উড়াইবার মতো কথা। উত্তর হবে কি, খ নাম্বারটা। দেখো, বিলাসী গল্পে ছোটবাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশী হইতে ফিরিয়ে আনার কারণ কি ছিল, সমাজ রক্ষা, সম্পত্তি লাভ, দায়িত্ব পালন, পিতার নির্দেশ। এখানে মূলত বিষয় কি ছিল, ওই যে যার হাজব্যান্ড মারা গেছে সম্পত্তিগুলো কিন্তু তার নামে ছিল, এজন্য কিন্তু তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। কারণ কি, সম্পত্তিগুলো তো তার নামে ছিল, এজন্য সে অপকর্ম করেছিল কাশীতে গিয়ে, বাট তারপরেও কিন্তু তাকে আবার ফিরিয়ে এনেছিল। এখানে মূল বিষয় কি ছিল, বা মুখ্য বিষয় ছিল কি, সম্পত্তি লাভ। কি ছিল, সম্পত্তি লাভ। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে, সরকারকে, ব্রাহ্মণকে, ইংরেজকে, ক্ষত্রিয়কে। খুব সুন্দর একটা লাইন আছে কিন্তু, যে ইংরেজকে কষিয়া গালিগালাজ করতে পারলেই কি দেশ উদ্ধার হয়ে যায়, আমাদের চিন্তাধারা আর কি। মানে সব কিছুতে আমরা কি করি, বা ওই সমাজে বা ওই যে সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে তখন কি হতো, তারা ইংরেজকে গালিগালাজ করতো। কাকে, ইংরেজকে। সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আর কি মনে পড়ে, বিলাসীকে গ্রাম ছাড়ার কথা, নির্ভয়ে সাপ ধরা, বিলাসীর দুঃসাহস, নাকি মৃত্যুঞ্জয়ের মৃত্যুদশা। কি মনে পড়ে, ওই যে নির্ভয়ের সাপ ধরার কথা। সে যখন নতুন নতুন সাপ ধরা শিখে নেড়া, তখন কি সে আসলে খুব মানে নির্ভয়ে কাজ করতো, মানে খুব দুঃসাহসী কাজ সে করতো, সে এত চিন্তা ভাবনা করতো না। সে বিষয়গুলো তার এখনো মনে পড়লে কি হয়, তার হচ্ছে গা কাঁপে। কি কথা বলা হয়েছে, নির্ভয়ে সাপ ধরার কথা বলা হয়েছে। মাঝে মধ্যে গৃহস্থ শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, কি বিষয়ে, বিষ সংগ্রহ, বিষ দাঁত ভাঙা, সাপ ধরা, নাকি শিকড় বিক্রি। আমরা দেখি যে বিলাসী মৃত্যুঞ্জয়ের সাথে কিন্তু তর্ক করত, কোন বিষয় নিয়ে, এই সাপের যে কি শিকড় বিক্রি করা। কি বিক্রি, শিকড় বিক্রি। কারণ এটা কি ছিল, একটা ছিল এক প্রকার ভণ্ডামি বলা চলে, এটা এক প্রকার ভণ্ডামি ছিল। কারণ যে সাপকে শিকড় দেখাইলে পালাবে, সেই সাপের কি আগে দিয়ে আসলে বীজ দাঁত ভাঙা থাকবে। এখন বীজ দাঁত ভাঙা থাকলে ওকে তুমি যাই দেখাও না কেন, কাঠি দেখাও
আর তুমি হচ্ছে শিকড় দেখাও, ও কি এমনিই আসলে পালাবে। তো এটা কি ছিল, একটা ভণ্ডামি ব্যবসা ছিল। তো বিলাসীর এই জিনিসটা পছন্দ ছিল না, কারণ তার কথা যে তাদের তো আসলে খাওয়ার কষ্ট নেই, তারা কেন মিছামিছি লোক ঠকাবে। তো তাহলে বিলাসী তর্ক করতো কোন বিষয় নিয়ে, শিকড় বিক্রির বিষয় নিয়ে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করলো কেন, সহজেই সাপ ধরতে পারতো বলে, সাপ ধরা তার শখ ছিল বলে, বিলাসীকে ভালোবাসার বিষয়ের কারণে, গ্রাম ছাড়া হওয়ায়, জীবিকার কারণে। কোন কারণে, ওই যে বিলাসীকে ভালোবেসে বিয়ে করেছিল, আর বিলাসীকে সাপুরের মেয়ে ছিল, তখন বাধ্য হয়ে কিন্তু সেও কি করলো, সেও এই পেশায় নিজেকে জড়িয়ে ফেললো। মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়িত। তৎকালীন 3rd ক্লাস বর্তমান কোন শ্রেণী, একটু আগে আমি কিন্তু বলে এসেছি যে তৎকালীন 1st ক্লাস বলতে বর্তমান 10ম শ্রেণী, তৎকালীন 2nd ক্লাস বলতে বর্তমান 9ম শ্রেণী, তৎকালীন 3rd ক্লাস বলতে বর্তমান কোন শ্রেণী, বর্তমান 8ম শ্রেণী। কোন শ্রেণী, বর্তমান 8ম শ্রেণী। ওপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে, স্রষ্টার নির্দেশ, হাইকোর্টের নির্দেশ, জজ কোর্টের নির্দেশ, খুড়ার নির্দেশ। কার নির্দেশ, স্রষ্টার নির্দেশ। এই প্রশ্ন, এই টপিকটা কোথায় আছে, যে বলা হয়েছিল কি যে বাগানের দখল খোড়া পেয়েছিল বটে, তো কি জেলা আদালতের হুকুমে নয়, উপরের আদালতের হুকুমে। উপরের আদালত মানে কি, স্রষ্টার নির্দেশ। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন মারা গেল তখন অটোমেটিক্যালি ওই পরিবারের, যেহেতু আর কেউ ছিল না, মালিকানা কিন্তু খোড়া পেয়ে গেছিল। তো কারণ মৃত্যু কার নির্দেশে ঘটে, অবশ্যই স্রষ্টার নির্দেশে ঘটে। বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন বিষয়টি বা কোন দিকটি ফুটে উঠেছে, জাতিভেদ প্রথা, পরশ্রী কাতরতা, নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা। কি ফুটে উঠেছে এখানে, মতো জাতিভেদ প্রথাকে কিন্তু খুব কঠোরভাবে আসলে দেখানো হয়েছে, যে উঁচু জাত নিচু জাতকে বিয়ে করতে পারবে না, উঁচু জাত নিচু জাতের হাতে ভাত খেতে পারবে না, এই জিনিসটাগুলো কিন্তু দেখানো হয়েছে। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক ছিল, প্রেম নিষ্ঠার, বিনয়ের, কৃতজ্ঞতা, সাহসিকতার। বিলাসী মূলত কিসের প্রতীক ছিল, প্রেম নিষ্ঠার। সে যে মৃত্যুঞ্জয়কে কতটা ভালোবাসতো সেটা মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে তার মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি। বিলাসী নামকরণের পিছনে নিজের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে, কেন্দ্রীয় চরিত্র, বিষয়বস্তু, পটভূমি, সমাজ। দেখো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী, এই গল্পের কি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী, আবার গল্পের নামও হচ্ছে বিলাসী। গল্পের নাম কি ছিল, বিলাসী। তাহলে খুব সহজে আমরা এখানে বলতে পারি যে বিলাসী গল্পের নামকরণের পিছনে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে, এই কেন্দ্রীয় চরিত্রটাই আসলে প্রাধান্য পেয়েছে। বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়, সওগাত, ভারতী, মোহাম্মদী, প্রবাসী। দেখো বিভিন্ন গল্প কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় এটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি অবশ্যই কমন পেতে পারো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। তো কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, এটা প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়, ভারতী পত্রিকায়। বাবুরা আমাকে একটাবার ছেড়ে দাও, রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এ কথা কেন বলেছিল, শিয়াল কুকুরে খেয়ে যাবে বলে, রোগা মানুষ সমস্ত রাতে খেতে পাবে না বলে, মৃত্যুঞ্জয় মরে যাবে বলে। কেন বলেছিল, নিচের কোনটা সঠিক, 1 ও 2 নাকি 1 ও 3 নাকি 2 ও 3 নাকি 1, 2 ও 3, কোনটা সঠিক এখানে। দেখো প্রথমত সে কেন বলেছিল, কারণ সে যদি রুটিগুলো ভাবে বাইরে রেখে চলে যায় তাহলে কি হবে, যে শিয়াল কুকুরে খেয়ে যাবে, এর পাশাপাশি কি রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। এই দুইটা বিষয় কিন্তু বলা ছিল। মৃত্যুঞ্জয় যে মরে যাবে এই বিষয় কিন্তু আসলে সে বলে নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। বিলাসীর আত্মহত্যার কারণ কি ছিল, স্বামীর শোক, ভালোবাসা জীবন্ত রাখা, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। এখানে কোনটা সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। এখানে কিন্তু স্বামীর শোক পাশাপাশি যে নিষ্ঠুর যে সমাজ ব্যবস্থা, এই জন্যই কিন্তু তাকে বাধ্য হয়ে কি করতে হলো, আত্মহত্যা করতে হলো। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 1 ও 3। বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা, মৃত্যুঞ্জয়ের জ্ঞাতিখুড়ার ষড়যন্ত্র, মৃত্যুঞ্জয়ের সাপড়ে হওয়া। তো নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। এখানে মূলত তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা দায়ী ছিল, পাশাপাশি মৃত্যুঞ্জয়ের খুড়ার কিন্তু ষড়যন্ত্র, এই দুইটা বিষয় জড়িত ছিল। মৃত্যুঞ্জয় সাপুড়ে হওয়ার কারণে মরে গেছে, এই বিষয়টা কিন্তু সঠিক না। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষু হাসানকে রক্ত দেয় রেলওয়ের হরিশঙ্কর। হাসানের বাবা এতে রেগে যান। দেখো হরিশঙ্কর নাম শুনে আসলে আমরা বুঝতে পারতেছি যে সে নিচু জাত বা হিন্দু সমাজের হতে পারে। এর পাশাপাশি হাসানের নাম শুনে কিন্তু আমরা বলতে পারি যে সে আসলে মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করছে এখানে। তো উদ্দীপকের হরিশঙ্কর বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়, তাহলে হরিশঙ্কর কি করতেছে, হরিশঙ্করের রেলওয়ের হরিশঙ্কর হচ্ছে রক্ত দিয়েছে, তাহলে হরিশঙ্কর এখানে কি নিচু জাত। তাহলে নিচু জাত কার সাথে সম্পর্কিত, অবশ্যই আমাদের মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী নাকি ঘোড়া, কার সঙ্গে সম্পর্কিত, বিলাসীর সঙ্গে সম্পর্কিত। পরেরটাইতে যাই আমরা। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে ওই সেই একই উদ্দীপক এখানে বলেছে যে উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ ব্যবস্থা প্রতিফলিত হয়েছে, কোন ব্যবস্থা, রক্ষণশীলতা, কুসংস্কার, শ্রেণীবিদ্বেষ না জাতিভেদ। এখানে কি মূলত জাতিভেদ কিন্তু
প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে? জাতিভেদ প্রকাশিত হয়েছে। ম্যালেরিয়ার কথা না হয় না পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? দেখো এখন যেহেতু আমরা বিলাসী পড়ছি, খুব সহজেই কিন্তু উত্তর করা সম্ভব যে এটা বিলাসী থেকে নেওয়া হয়েছে। আর যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু আসলে মনে করাও কিন্তু টাফ। এর জন্য গুরুত্বপূর্ণ এই লাইনগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এটা আসলে কোন রচনার? এটা হচ্ছে বিলাসীর। বিলাসী গল্পে স্কুলে যাওয়ায় 2 ক্রোশের মধ্যে এমন আরো কয়টা গ্রাম পার হতে হয়? 3টা, 4টা, 5টা, 7টা? কয়টা গ্রাম পার হওয়ার কথা বলা আছে? 3টা গ্রাম পার হওয়ার কথা বলা আছে। এখানে আরেকটা কথা বলা আছে, দেখুন বিভিন্ন ফলের কথা বলা আছে, যার মধ্যে একটা কথা বলা আছে যে বৈশি ফল অপর্যাপ্ত ফলের কথা বলা আছে। বৈশি ফল অপর্যাপ্ত ফলের কথা বলা আছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখে? বাবর খা, হালাকু খা, চেঙ্গিস খা, তোগলক খা। বাবরের পিতার নাম সে কি লিখে দিয়ে আসে? তোগলক খা। কি লিখে দিয়ে আসে? তোগলক খা। পরবর্তী প্রশ্ন দেখো। হিন্দু ধর্মের বিভিন্ন জাতির মধ্যে কোনটি উচ্চ শ্রেণীর জাত? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কোনটা? আমরা জানি ব্রাহ্মণ কি উচ্চ শ্রেণীর জাত। ব্রাহ্মণ হচ্ছে উচ্চ শ্রেণীর জাত। পরবর্তী প্রশ্ন দেখো। মৃত্যুঞ্জয়ের কত বিঘা জমি ছিল? 12, 13, 10, 12, 15, 20, 20, 25 বিঘার। কত বিঘার জমি ছিল মৃত্যুঞ্জয়ের? 20, 25 বিঘার জমি ছিল। কত? 20, 25। উত্তর হবে 20, 25। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। এখানে কার কথা বলা হয়েছে? এখানে যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায় ন্যাড়া দেখতে গেলে যখন বিলাসীকে সে দেখে তার বাড়িতে, সে কিন্তু আসলে বিলাসীকে দেখে বুঝতে পারে না যে তার বয়স 18 কি 28। অর্থাৎ তাকে দেখে মানে তার শারীরিক যে ক্লান্তি অনেক বেশি যাচ্ছে, শারীরিক পরিশ্রম বেশি হচ্ছে, সেখানেই কিন্তু বলা হয়েছে তাকে দেখলে মনে হয় কি যে ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। অর্থাৎ এই কথা কাকে ইঙ্গিত করে বলা হয়েছিল? বিলাসীকে ইঙ্গিত করে বলা হয়েছিল। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী, খুড়া, ন্যাড়া, বুড়ো মালো। চিকিৎসা করেছে কিন্তু বুড়ো মালো, আর সেবা করেছে কি? খুড়া দেখালাম কেন? সেবা করেছে কি? বিলাসী। আর চিকিৎসা করেছে কি? বুড়ো মালো। কি হবে? চিকিৎসা করেছে কি? চিকিৎসা করেছে হচ্ছে বুড়ো মালো। সে কত বড় সাহসের কাজ? কোন প্রসঙ্গে বিলাসী এই কথা বলেছে? শয্যাগত মৃত্যুঞ্জয়কে সুস্থ করার প্রয়াস, বিশরীর দোহাই খাটানো, সাপের দোহাই খাটানো, 14 পুরুষের জাত বিসর্জন দেওয়া। দেখো যখন মৃত্যুঞ্জয়কে অসুস্থ ছিল মৃত্যুঞ্জয়, তখন ন্যাড়া যখন তাকে দেখতে যায়, সে বুঝতে পারে যে এই রোগী একজন মানুষকে নিয়ে এত বড় বাগান বাড়িতে একা একা থাকা এটা আসলে অনেক বড় সাহসের কাজ। কারণ মৃত্যুঞ্জয় সে তো আসলে যে কোনো সময় মরতে পারতো, তো মারা গেলে এই রাত্রি এই একা একা এই বাড়িতে এই মেয়েটার কি অবস্থা হতো, সেটাই কল্পনা করেই কিন্তু সেই কথা বলেছে যে সে কত বড় সাহসের কাজ। এখন অর্থাৎ এখানে উত্তর হবে শয্যাগত মৃত্যুঞ্জয়কে সুস্থ করার প্রয়াস। একলা যেতে ভয় করবে না তো উক্তিটি কার? ন্যাড়া, বিলাসী, মৃত্যুঞ্জয়, বুড়ো মালো। এই কথা কে বলেছিল? বিলাসী বলেছিল। কাকে বলেছিল? ন্যাড়াকে বলেছিল। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? 1 মাস, 1.5 মাস, 2.5 মাস, 2 মাস। কত মাস শয্যাগত ছিল? প্রায় 1.5 মাস শয্যাগত ছিল। কত মাস শয্যাগত ছিল? 1.5 মাস শয্যাগত ছিল। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া, ন্যাড়া, সাপুড়ে, ভুইফোড়। কে দাবি করত? খুড়া নিজের বলে দাবি করত। অবশ্য দখল একদিন সে পাইয়াছিল, কিন্তু জেলা আদালতে নালিশ করে নাই, উপরের আদালতের হুকুমে। কিভাবে? যখন মৃত্যুঞ্জয় মারা গেল তখন কিন্তু খুড়া বাগানের দখল এমনি পেয়ে গেল। নিকা শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাংলা অর্থে, বিরূপ অর্থে, তাচ্ছিল্য অর্থে, বিয়ে অর্থে। কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিয়ে অর্থে। নিকা শব্দটি ব্যবহৃত হয়েছে বিয়ে অর্থে। বিলাসী গল্পের ছোটবাবু বারোয়ারি পূজায় কত টাকা দান করেন? 400 টাকা, 200 টাকা, 300 টাকা, 100 টাকা। কত টাকা দান করেন? পূজা বাবদ 200 টাকা দান করেন। কত টাকা দান করেন? পূজা বাবদ 200 টাকা দান করেন। মৃত্যুঞ্জয়ের অন্য পাপের মধ্যে খোড়া কোনটি খুঁজে পায়? স্বার্থসিদ্ধির বিশাল সম্ভাবনা, ধর্মীয় বিধিবিধান অমান্য, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। এখানে তার আসলে সামাজিক মূল্যবোধ বা পারিবারিক মূল্যবোধ এই বিষয়গুলো তার আসলে কোনো বিষয় ছিল না। তার মূল লক্ষ্য ছিল যে তার ওই বাগানের দখল নেওয়া। আর এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে স্বার্থসিদ্ধির বিশাল সম্ভাবনা। আমি তার গায়ে হাত দিতে পারি নাই, না পারার কারণে কি ছিল? শক্তিহীন বলে, পাপ কাজ বলে, বিবেক বোধে, নিষেধ গায়ে। কি হয়েছিল? ন্যাড়া কিন্তু বিলাসীকে মারতে পারে না। যখন খোড়া গেছিল দলবল সহ মানুষজনকে নিয়ে, খোড়া সাথে যখন ন্যাড়াও কিন্তু গেছিল, বাট ন্যাড়া কিন্তু মারতে পারেন। তার মধ্যে একটা বিবেকবোধ কাজ করেছিল। কি কাজ করেছিল? বিবেকবোধ কাজ করেছিল। আবুল হোসেন সচ্ছল হওয়া সত্ত্বেও নিতান্ত খেয়ালের বশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা বেছে নেয়, যা তার জীবন নাশের কারণ হয়। উদ্দীপকের আবুল বিলাসী গল্পের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? বিলাসী, বিলাসীর বাবা, ন্যাড়া, মৃত্যুঞ্জয়। কার কথা মনে করিয়ে দেয়? মৃত্যুঞ্জয়ের কথা মনে করিয়ে দেয়। পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে বাক্যটিতে সুখ্যাতি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গ করে নিন্দা, প্রশংসা করে গুণকীর্তন, উপহাস করে প্রশংসা, তাচ্ছিল্য করে প্রশংসা। এটা মূলত ব্যঙ্গ করে নিন্দা করা হয়েছে। কি করা হয়েছে?
নিন্দা করা হয়েছে। বিলাসী গল্পে সাপে কামড়ানোর কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করলো? 10-12 মিনিট, 15-16 মিনিট, 16-17 মিনিট, 15-20 মিনিট, 15-20 পরে কিন্তু সে বমি করেছিল। কত মিনিট পরে? মিনিট 15-20 পরে সে বমি করেছিল। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? 10 দিন, 9 দিন, 7 দিন, 8 দিন। কতদিন বেঁচে ছিল? 7 দিন বেঁচে ছিল। মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়ে মৃত্যুবরণ করে? গোয়ালাবাড়ি, ঠাকুরবাড়ি, ডোমপাড়া, মালাপাড়া, কি একটা গোয়ালার বাড়িতে কিন্তু সাপ ধরতে গিয়ে সে মারা গিয়েছিল। খুড়ার মতে মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় পাপ কি? বিলাসীকে বিয়ে করা, বিলাসীর হাতে ভাত খাওয়া, কায়স্থ জাত বিসর্জন দেওয়া, গ্রাম ছেড়ে মালোপাড়ায় ওঠা। সবচেয়ে বড় পাপের কথা বলা হয়েছিল কিন্তু বিলাসীর হাতে ভাত খাওয়া, কারণ কি নিচু জাতের হাতে ভাত খাওয়া এটা বড় একটা অন্য পাপ, অর্থাৎ কি এটা একটা অমার্জনীয় অপরাধ। সাপের বিষ যে বাঙালির বিষ নয় তা আমি বুঝিয়াছিলাম, লেখকের মন্তব্যের কারণ কি? অর্থাৎ সাপের বিষ যে বাঙালির বিষ নয় কোন প্রসঙ্গে বলা হয়েছিল? দেখো, যখন সাপের কামড় মানে সাপে যখন কামড় দেয় ওই বিষ অব্যর্থভাবে কার্যকর হয়, মানুষকে কি জীবনী শক্তি নাশ করে দেয়। বাট বাঙালির বিষ বলা হয়েছে কি বাঙালির ক্ষণস্থায়ী উত্তেজনা, যেটা আসলে বাস্তবে কখনো রূপ নেয় না, জাস্ট ওই কিছু সময়ের জন্যই উদ্দীপনা কাজ করে, বাট বাস্তবিক ফলাফল শূন্য। ঠিক তেমনি বাঙালির বিষ কোন প্রসঙ্গে বলা হয়েছে? বাঙালির বিরোধী মনোভাব, বাঙালির পরশ্রীকারতা, বাঙালির ক্ষণস্থায়ী উত্তেজনা, নাকি বাঙালির সাপ ধরার দক্ষতা? এখানে বলা হয়েছে বাঙালির ক্ষণিকের উত্তেজনা। বিষ হরির আজ্ঞা কি ছিল? মন্ত্র, বাণী, পুঁথি, দোয়া। কি ছিল? বিষ হরির আজ্ঞা ছিল মন্ত্র। কি ছিল? মন্ত্র। বিলাসীর আত্মহত্যার কারণ কি ছিল? স্বামীর মৃত্যু, মানসিক অসুস্থতা, সামাজিক অবমাননার ভয়, সহমরণের অভিপ্রায়। কি ছিল? এটা স্বামীর মৃত্যু। স্বামীর মৃত্যুর কারণেই কিন্তু সে কি করেছিল? মূলত আত্মহত্যা করেছিল। বিশহরীর দোহাই বুঝিয়ে আর খাটে না, এটি কখন বোঝা গেল? বিলাসীর আত্মহত্যায় বিলাসী বমি করলে, মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দিলে মৃত্যুঞ্জয় বমি করলে। কখন বোঝা যায়? যখন মৃত্যুঞ্জয় বমি করলো, অর্থাৎ বিশহরীর দোহাই খাটতেছে না, মানে কি যখন এই যে বারবার কিন্তু মন্ত্র পাঠ করা হচ্ছে বাট আসলে কোনো ফলাফল আসতেছে না, তখন কিন্তু এই বিষয়টা বলা হয়েছিল। তো বিশহরীর দোহাই বুঝিয়ে আর খাটে না, এটা কখন বোঝা গেল? মৃত্যুঞ্জয় যখন বমি করলো তখন কিন্তু এটা বোঝা গেল। বিলাসী গল্প অনুসারে বাঙালির বিষ কেমন ছিল? মারাত্মক, চিরস্থায়ী, ধ্বংসদায়ী, ক্ষণস্থায়ী। কেমন ছিল? ক্ষণস্থায়ী ছিল। বাঙালির বিষ ছিল ক্ষণস্থায়ী। বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে? মুসলমান সমাজের কথা, গোড়াপন্থী মুসলমান সমাজের কথা, খ্রিস্টান সমাজের কথা, রক্ষণশীল হিন্দু সমাজের কথা। এখানে বলা হয়েছে রক্ষণশীল হিন্দু সমাজের কথা। এখন আমরা সিকিউ নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা যে সিকিউগুলো দেখলাম এটা বিলাসী গল্প থেকে বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্ন বছরে এসেছে, পাশাপাশি বিভিন্ন কলেজে এই প্রশ্নগুলো আসে। আশা করি এই প্রশ্নগুলো থেকে তুমি পরীক্ষা হুবহু কমন পাবে, এবং আমরা এখানে যে বর্ণনাগুলো বললাম এগুলো ঠিকভাবে মনে রাখতে পারলে তুমি খুব সহজে এখান থেকে এমসিকিউ উত্তর করতে পারবে। এখন আমরা কথা বলবো আসলে সিকিউ নিয়ে। তো এখানে ঠিক যে ধরনের সিকিউ আসতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসেন্ট যদি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমরা দেখি সেখানের সিকিউয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিল যে তোমার সমাজের যে রক্ষণশীল সমাজ ব্যবস্থার যে অমানবিকতা, অমানবিক আচরণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো এসেছে। একবার এসেছে বিলাসী চরিত্র নিয়ে এসেছে, মৃত্যুঞ্জয় চরিত্র নিয়ে এসেছে। আর যে জাতিভেদ প্রথা আর যে সমাজের যে সংকীর্ণতা, এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো আসতে দেখা গেছে। তো এখন আমরা একটু দেখি উদ্দীপকগুলো। দেখো, প্রথম প্রশ্ন, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। অর্থাৎ এখানে উদ্দীপক পড়েই কিন্তু আমরা বুঝতে পারি যে জাতভেদের যে একটা বিষয়, সেই বিষয়টাকেই কিন্তু উদ্দীপকে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা আসলে দেখি যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন ছিল। গয়ের প্রশ্নটা দেখো, উদ্দীপকে বিলাসী গল্পের কোন দিকটিকে নির্দেশ করা হয়েছে? উদ্দীপক পড়ে খুব সহজেই কিন্তু এখানে বলে দেওয়া সম্ভব যে এখানে কি জাতভেদ প্রথাকে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? জাতভেদ প্রথা। কি বোঝানো হচ্ছে? জাতভেদ প্রথা। ঘয়ে কি বলেছে দেখো, উদ্দীপকে বিলাসী গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে কি? দেখো, বিলাসী গল্প তো শুধু জাতভেদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর পাশাপাশি মৃত্যুঞ্জয়ের অসুস্থতা, মৃত্যুঞ্জয় যে মারা গেল, বিলাসী মৃত্যুঞ্জয়ের মধ্যে যে ভালোবাসা, ন্যাড়া চরিত্র, খোড়া চরিত্র, এছাড়া অনেক আলোচনা এখানে ছিল। বাট উদ্দীপকে শুধু একটা বিষয়ই কিন্তু প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে জাতভেদ প্রথা বা জাতিভেদ প্রথা। তাহলে উদ্দীপক কি গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে? পারেনি। কি? অবশ্যই পারিনি। অবশ্যই কি পারিনি। কেন পারিনি? কারণ তুমি উদ্দীপকের কি জাতভেদ প্রথার বাইরে আর কোনো কাহিনী কিন্তু দেখতে পাচ্ছ না। বাট গল্পের ঘটনায় কি আর অনেক কাহিনী কিন্তু বর্ণনা করা আছে। জাস্ট তুমি যদি এইভাবে একটু সুন্দরভাবে বর্ণনাগুলো লিখতে পারো খুব সহজে পারবা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। দেখো, ইদ্রিস আলী দামপাড়া ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান, বংশমর্যাদাও ছিল সবার উপরে। হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও 2 সন্তান সহ নিহত হন। গুরুতর আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় তার বড় ছেলে রাইহান। রাইহানকে সেবা করার মতো নিকটাত্মীয় কেউ ছিল না, কিন্তু পাশের বাড়ির হাতেম চৌকিদারের মেয়ে বিউটি তাকে
সাহস আর ভালোবাসা দিয়ে বাঁচিয়ে তোলে, এর বিনিময়ে তার কপালে জোটে কলঙ্কের দাগ, বঞ্চনা আর শারীরিক নির্যাতন। তাহলে চরিত্রগুলো যদি আমরা দেখি যে ইদ্রিস আলী প্রভাবশালী চেয়ারম্যান, তার বংশমর্যাদাও ছিল অনেক বেশি, সড়ক দুর্ঘটনায় সে আহত হয় এবং অলৌকিকভাবে বেঁচে যায় তার বড় ছেলে কি রাইহান। আর রাইহানকে সুস্থ করার মতো কেউ ছিল না, বাট এই যে আমাদের হাতেম চৌকিদারের মেয়ে বিউটি তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেও কি তার কিন্তু কলঙ্কের দাগ, বঞ্চনা, শারীরিক নির্যাতন এগুলোই তার কপালে জুটেছিল। উদ্দীপকে সমাজের বিলাসী গল্পে সমাজের তুলনা করো, দুইটাই কি একই সমাজ ব্যবস্থা, অর্থাৎ সমাজের অনুদারতা, সমাজের যে রক্ষণশীলতা, সমাজের যে সংকীর্ণতা, সেই বিষয়গুলো কিন্তু দেখানো হয়েছে। সে নিচু জাত বলে তার সাথে কিন্তু খারাপ আচরণ করা হয়েছে এখানে। উদ্দীপকের বিউটি বিলাসী গল্পের বিলাসী চরিত্রের অনুরূপ। তুমি কি তোমার মত সমর্থন করো? না, আমরা কিন্তু এখানে এই মত সমর্থন করি না। কারণ কি, ওখানে কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু বিলাসীর পাশে দাঁড়িয়েছিল। কিভাবে আমরা দেখি যে বিলাসী যখন সেবা করেছিল মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল। মৃত্যুঞ্জয় কী করলো, তাকে নিয়েই কিন্তু গ্রাম ছেড়ে চলে গেল, তার সাথে সংসার করলো, যদিও পরবর্তীতে মারা গেছে, বাট তার পাশে কিন্তু দাঁড়াইছিল। কিন্তু এখানে যে রায়হানকে সেবা করলো, এই রায়হান কিন্তু বিউটির পাশে কিন্তু দাঁড়ায় নাই, যদিও সে বঞ্চনার শিকার হয়েছে, বাট রায়হান কিন্তু তার পাশে কোনোভাবেই দাঁড়ায় নাই। অর্থাৎ এইখানে কিন্তু একটু পার্থক্য দুজনের মধ্যে অবশ্যই আছে। অবস্থাপূর্ণ সম্ভ্রান্ত পরিবারের সন্তান রিফাত ভালোবেসে বিয়ে করে দিনমজুরের মেয়ে আসমাকে। এই অসম বিয়েতে ক্ষুব্ধ হয়ে রিফাতের বাবা ছেলেকে ত্যায্য ঘোষণা করে। জীবন জীবিকার তাগিদে রিফাত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। একদিন চাকরি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রিফাতের পরিবার তার মৃত্যু সংবাদ পেয়ে কোনো দুঃখ প্রকাশ না করে বলে এটা তার কর্মের ফল। ঠিক যেভাবে খোড়া কিন্তু বলেছিল মৃত্যুঞ্জয় মারা গেলে যে ও মরবে না তো কে মরবে, কারণ কি ও তো একটা অমার্জনীয় অপরাধ করেছে। মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়ে কী করেছিল, একটা অমার্জনীয় অপরাধ করেছে। এই অমার্জনীয় অপরাধ যেহেতু করেছে তার ফলস্বরূপ কিন্তু তাকে মরতে হবে, এমন মন্তব্য কিন্তু খোড়া করেছিল। ঠিক এখানেও কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি যে রিফাতের পরিবার তো কোনো দুঃখ প্রকাশ করেই নাই, উপরন্তু নিচু পরিবারের একটা মেয়েকে বিয়ে করার কারণে তার মৃত্যুকে কিন্তু একটা কর্মফল হিসেবে তারা আখ্যায়িত করলো। তো এখানে গয়ের প্রশ্ন বলেছে উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি কি বিলাসী গল্পের কোনো ঘটনার কথা মনে করিয়ে দেয়? অবশ্যই মনে করিয়ে দেয়। কোন ঘটনাকে? আমাদের মৃত্যুঞ্জয়ের যে মারা গেছিল ঘটনায় মৃত্যুঞ্জয়ের মৃত্যুকে কিন্তু স্মরণ করিয়ে দেয়। ঘয়ের প্রশ্ন বলেছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিলাসী গল্পের প্রচলিত সমাজ ব্যবস্থার প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, বিলাসী গল্প ঠিক যে জাতভেদ প্রথা, সমাজের সংকীর্ণতার যে বিষয়গুলো ছিল, সমাজের অনুদারতা, নিশ্চরতা ছিল, ঠিক এখানেও কিন্তু সে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এখানে বলেছে দীর্ঘ 50 বছর পথে ঘাটে সাপ খেলা দেখিয়ে সংসার চালিয়েছে ঝাড়ু সর্দার। আত্মীয় পরিজন হারিয়ে বয়সের ভারে নুজু হয়ে পড়েছে সর্দারজি। 15 বছরের মেয়ে স্বর্ণময়ী এখন তার একমাত্র ভরসা। কয়েকদিন ধরে খাবারের ব্যবস্থা হয়নি বলে সাপ নিয়ে স্বর্ণময়ী রাস্তায় বেরিয়েছে, কিন্তু আজকাল লোকে সাপ খেলা দেখে না। এমন অবস্থা দেখে প্রতিবেশী ব্রাহ্মণের ছেলে রাজন স্বর্ণময়ীকে বিয়ে করে তার দায়িত্ব নেন। এ ঘটনায় সমাজ রাজনের পরিবারকে এক ঘরে করে রাখে। ওই যে সমাজ ব্যবস্থা কিন্তু ব্রাহ্মণের ছেলে নিচু জাতের মেয়ে সাপুরিকে বিয়ে করবে, এটা কিন্তু আসলে সমাজ ব্যবস্থা কখনো মেনে নিবে না বা মেনে নেয় নাই। সেটা বিলাসী গল্প নেয় নাই, এখানের উদ্দীপকেও কিন্তু নেয় নাই। উদ্দীপকে স্বর্ণময়ী বিলাসী গল্পের বিলাসী চরিত্রের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ওই সেই একই, অর্থাৎ না বিলাসী গল্পের বিলাসীর মধ্যে যে কর্ম নিপুণতা ছিল সেই বিষয়টা দেখা এসে, পাশাপাশি সে কিন্তু এখানে শুধু সাদৃশ্যপূর্ণ দিকটাই আছে, পাশাপাশি কিন্তু বৈসাদৃশ্য আছে। যেমন আমাদের বিলাসী গল্পের যেমন আমরা দেখেছিলাম বিলাসীর যে সেবাবরতা মানসিকতা ছিল, অর্থাৎ অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা করার যে মানসিকতা ছিল, এমন কিছু কিন্তু আসলে এখানে নাই। সাদৃশ্য দিকটাও আছে, বৈসাদৃশ্যও আছে। অর্থাৎ সে নিচু জাতের, এই দিক দিয়ে সাদৃশ্য আছে, পাশাপাশি সে নিচু জাতের একজনকে বিয়ে করেছে, উঁচু জাতের একজনকে বিয়ে করেছে, এই বিষয়গুলো সাদৃশ্য আছে। পাশাপাশি তার যে কর্ম দক্ষতার যে বিষয়টা, কর্ম নিপুণতার যে বিষয়টা, এগুলোও কিন্তু সাদৃশ্য আছে, বাট বৈসাদৃশ্যও কিন্তু আছে। উদ্দীপকের ভাববস্তু বিলাসী গল্পের প্রেক্ষাপট অভিন্ন নয়। অভিন্ন নয় মানে কি? মানে সেম আর কি। ওখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে উঁচু জাত নিচু জাতকে বিয়ে করার কারণে তাদেরকে খুব বাজেভাবে সমাজ ব্যবস্থা গ্রহণ করে না, তাদেরকে সমাজচ্যুত করে দেওয়া হয়। ঠিক এখানেও কিন্তু আমরা সেই একই ঘটনার প্রতিফলন দেখতে পাই। তো এই ছিল বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ আলোচনা। আমরা চেষ্টা করেছি বিগত বোর্ড পরীক্ষাগুলোতে যে অংশগুলো থেকে সিকিউ এমসিকিউ এসেছে সমস্ত বিষয়ে আলোচনা করে খুব সহজভাবেই সকল বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে কোন ধরনের সিকিউ বা এমসিকিউ তোমাকে পড়তে হবে। তো সবাই ভালো থাকবা, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে।